যাই হোক, আমরা যে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাইছি বা আজকে সবাই হাজির হয়েছে এক কাছে, সেটা হলো এই যে প্রজেক্টটা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট, সেটা কি স্টুডেন্টস এর যাতে ফিনান্সিয়াল একটা প্রবলেমের জায়গায় ইমিডিয়েট ক্রাইসিস থেকে তারা রিকভার করতে পারে নিজেদেরকে, সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টাই হলো একটা লোন পদ্ধতি। লোন পদ্ধতিটা একটু বলে নিই, আমি ডিটেলে যাব তার আগে একটু সংক্ষেপে কিছু কিছু কথা বলে নেব। যে কিরকম তুমি এক্সিস্টিং যে ইনস্টিটিউশনে পড়ছো, সেখানে সেখানে পারপাসে তোমরা লোনটা নিতে পারবে। সেখানে ফিজ পারপাস হতে পারে, সেখানে পড়াকালীন হোস্টেল পারপাস হতে পারে, মেস পারপাস হতে পারে, সেই রিলেটেড তুমি হয়তো ওই অবস্থাতে কোনো জায়গায় কোর্স করবে বা কোনো রকম কম্পিটিটিভ এক্সামে ভর্তি হবে, সেখানেও কিন্তু ডকুমেন্ট দরকার আছে। তুমি হয়তো কোনো এডুকেশনাল মানে পড়াশোনার জন্য কোনো ইকুইপমেন্ট কিনবে, সেক্ষেত্রেও প্রয়োজন আছে, কিন্তু সবই ডকুমেন্ট দিতে হবে। এটা নয় যে গভর্নমেন্ট তোমাকে টাকাটা দিয়ে দেবে, হাতে টাকা তারা দেবে না। তুমি যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার ভিত্তিতে ওরা ব্যাংকের মধ্য দিয়ে সে টাকাটা পেমেন্ট করবে। কিন্তু এটা নয় কখনোই যে তোমাদের এটা কোনো রকম ভাবেই তোমাদেরকে অ্যাকচুয়ালি স্টুডেন্ট অনুদান বা এরকম কিছু তা কিন্তু নয়। এটা সম্পূর্ণভাবে লোন। এবং এটুকু মাথায় রাখবে যে এই লোনটা কিন্তু যাই হোক না কেন, ইমিডিয়েট তোমার সলিউশন হয়তো হয়ে যাবে, কিন্তু সাথে তোমাদের মাথায় রাখতে হবে যে এটা 4% ইন্টারেস্ট আছে। এখন 4% ইন্টারেস্ট খুবই একটা মিনিমাম ইন্টারেস্ট দেওয়া আছে প্রত্যেকের জন্যই। আর এটা 4% ইন্টারেস্ট, ইয়ারলি 4% ইন্টারেস্ট। এবং তোমরা যেদিন থেকে লোন নেবে তার 15 বছরের মধ্যে সেই টাকাটা তোমাদের রিফান্ড করতে হবে, এবং সেটা কমপ্লিটলি ব্যাংকের মধ্য দিয়েই রিফান্ড হবে। এবং তোমরা যদি উইদিন দ্য পিরিয়ড 50 ইয়ার্স এর মধ্যেই সেই রিফান্ডটা করে দাও অথবা আরো আগেই রিফান্ড করে দাও, তাহলে কিন্তু 4% ইন্টারেস্ট সেখানে লাগবে না, সেখানে লাগবে 3%, অর্থাৎ 1% ব্যাংক তোমাদের আরো ডিডাকশন দেবে বা গভর্নমেন্ট তোমাদের আরো ডিডাকশন দেবে। অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে আমাদের, অনেক সময় পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন রকম পারপাসে আমরা বিভিন্ন কিছু খরচ বহন করতে পারি না। সেক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কত পার্সেন্ট আমরা খরচা করতে পারবো ইনস্টিটিউশনাল পারপাসে। ইনস্টিটিউশনাল এখানে যে সিস্টেমটা করা আছে, যে টোটাল যে ইনস্টিটিউশনাল এক্সপেন্ডিচার একটা আছে, যে একটা কলেজের খরচা সেই বাবদ একটা খরচা আছে, আর একটা নন ইনস্টিটিউশনাল আছে, যেটাকে আমরা হোস্টেল বলি বা কোথাও পেইং গেস্ট হিসাবে কেউ আছো তোমরা, অথবা কোনো রেন্টেড বাড়িতে অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে আছো, তার একটা টাকা তোমাকে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সেটাও আবার বই পারপাসেও তোমরা সেখানে খরচা করতে পারো, তার ভাগ আছে। কিরকম? যে তুমি নন ইনস্টিটিউশনাল পারপাসে কিন্তু 30% তোমরা টাকা ইউজ করতে পারবে, যে টাকাটা তুমি লোন হিসাবে নেবে তার 30% টাকা ইউজ করতে পারবে। অর্থাৎ বলতে চাইছি, ধরে নিচ্ছি তুমি 100 টাকা লোন নিচ্ছ, তাহলে তুমি কিন্তু সেখানে নন ইনস্টিটিউশনাল পারপাস, যেখানে হোস্টেল, রেন্ট, পেইং গেস্ট, বুকস, এই পারপাসে 30% ব্যয় করতে পারবে। আবার এই 30%-এর মধ্যে, তাহলে আমি কি বললাম, যে 100 টাকা নিলে তুমি 30 টাকা কিন্তু ওই হোস্টেল পারপাস, রেন্ট পারপাস, পেইং গেস্ট, এই সমস্ত পারপাসে ইউজ করতে পারবে। আবার তার মধ্যে 20% টাকা, যেটা তোমরা হয়তো হোস্টেলে আছো বা মেসে আছো বা পেইং গেস্ট হিসেবে আছো, রেন্টেড রুম নিয়ে আছো, সেক্ষেত্রে 20% ইউজ করতে পারবে, অর্থাৎ 20 টাকা ব্যবহার করতে পারবে। আর বই কেনার পারপাসে 10 টাকা ইউজ করতে পারবে। এইবারে তাহলে প্রশ্ন থাকবে তোমাদের, তাহলে বাকি 70% কোথায় গেল? এখন বাকি 70% হলো ইনস্টিটিউশনাল ফিস। ধরো গ্র্যাজুয়েশন করতে গেছো,
তুমি এখানে গ্র্যাজুয়েশন করছো, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, একটা প্রত্যেকটা সেমিস্টারে একটা ফিজ আছে, ফর্ম ফিল আপের জন্য একটা ফিজ আছে, সেমিস্টার পিছনে একটা ফিজ আছে। তাহলে এই ফিজ পারপাসে যে টাকাটা লাগবে, সেই টাকাটা কিন্তু তোমরা যদি না দিতে পারো, অটোমেটিক ভাবে তারা, তোমরা যদি অ্যাপ্লাই করো সেখানে ব্যাংক থেকে কিন্তু সেটা দিয়ে দেবে। ধরে নাও, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সেমিস্টারে খরচা, তোমার ফিজ পারপাস বা ফর্ম ফিল আপ পারপাস তোমাদের খরচা হচ্ছে 3,000 টাকা করে, আমি অ্যাপ্রক্সিমেট ধরছি, টেন্টেটিভ ধরে নিচ্ছি। তাহলে 6টা সেমিস্টার, 6টা সেমিস্টারে 18,000 টাকা। অর্থাৎ এটা নয় যে তোমাদের গভর্নমেন্ট 18,000 টাকা হাতে দিয়ে দেবে। তুমি যখন অ্যাপ্লাই করছো যে ফিজ পারপাসে, তখন কিন্তু অটোমেটিক ভাবে সেই ফিজ পারপাসে যে টাকা, সে টাকা কলেজের যে অ্যাকাউন্টে তোমাদের ফর্ম ফিল আপ করার আগে টাকা জমা দিতে হয়, ওই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা জমা পড়ে যাবে, এবং সেই ডকুমেন্ট তোমাদের কাছেও থাকবে, সেই ডকুমেন্ট আমাদের কাছেও আসবে। কেমন? এইবারে অর্থাৎ আমরা এই যে লোন টোটালটাই ভাবছি যে এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের 10 বছর ওয়েস্ট বেঙ্গলে আছে, হয়তো অন্য কোনো কান্ট্রি, অন্য কোনো স্টেটে ছিল, অন্য কোনো জায়গায় ছিল, অন্য কোনো কান্ট্রিও হতে পারে। তো 10 বছর যদি ওয়েস্ট বেঙ্গলে কেউ থেকে থাকে, তারা কিন্তু এই লোনটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তোমরা আগে বলো তো, আমার আওয়াজটা কি তোমাদের কাছে যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ অথবা শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, একদম ঠিক আছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি দুটো পয়েন্ট ভেঙে নিই। এই যে টোটাল লোনটা কত লাখ টাকা পর্যন্ত নেওয়া যাবে এবং কত দিন পর্যন্ত নেওয়া যাবে? 10 লাখ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে এবং কতদিন পর্যন্ত? 15 ইয়ার্স পর্যন্ত। এখন প্রশ্ন হলো যে কোন দিন থেকে 15 ইয়ার্স? প্রথম লোন নেওয়া থেকে 15 ইয়ার্স। এবারে ফিরে দেবার প্রশ্ন আসছে। হ্যাঁ, এবারে ফিরে দেবার প্রশ্নটা পরে আসছি, তার আগে বলি কিভাবে লোনটাকে কোন কোন খাতে নিতে পারি। আমি বলেছি যে আমাদের দুটো ভাগ আছে, ইনস্টিটিউশনাল এক্সপেন্ডিচার, অর্থাৎ ইনস্টিটিউশন পারপাসে যে খরচাটা আছে, সেক্ষেত্রে আমরা 70%, অর্থাৎ মোট টাকার 70% নিতে পারি, অর্থাৎ ওখানে খরচাটা সবটাই নিতে পারি। তুমি যে টাকাটা নিচ্ছ তার 70% টাকা আমরা ওখানে খরচা করতে পারি। ধরো তুমি 100 টাকা লোন, 100 টাকা লোনের পিছনে তুমি 70%, অর্থাৎ 70 টাকা তুমি ইনস্টিটিউশনাল ফিজ পারপাসে খরচা করে দিতে পারো। বাকি তোমাদের একটু আগেই বলেছি, হোস্টেল, রেন্ট, পেইং গেস্ট, খাওয়া দাওয়া, এই সমস্ত পারপাসে তোমরা ব্যবহার করতে পারো। বুকস, এবং খাওয়া দাওয়া মানে সেপারেট খাওয়া দাওয়া নয়, তুমি কোনো জায়গায় পেইং গেস্ট আছো, হোস্টেলে আছো, রেন্টেডে আছো, সেইখানে কিন্তু উইথ ডকুমেন্টেশন, যাই করো না কেন ডকুমেন্ট, অর্থাৎ তুমি যে রেন্টেড হাউসে আছো তার ডকুমেন্ট তোমাকে দিতে হবে। ধরে নাও তুমি এই সময়ে কোনো জায়গায় কম্পিটিটিভ কোনো এক্সাম দেবে, তার প্রিপারেশন নিচ্ছ, এমনও তো হতে পারে, অনেকেই করে যে আমরা গ্র্যাজুয়েশনটা করছি, সাথে একটা কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা একটা হিউজ অ্যামাউন্ট টাকা তারা দাবি করে, সেটার জন্য কিন্তু তোমরা লোনের অ্যাপ্লাই করতে পারো। তবে অবশ্যই যেখানে তোমরা ওটা অ্যাপ্লাই করছো সেই ডকুমেন্ট কিন্তু দিতে হবে। ওকে, এবার অনেকে এডুকেশনাল পারপাসে আরো থেকে থাকে যে যদি এটা এখনো বিতর্কিত হয়ে আছে, তবু অপশনটা আমি বলে রাখি, কেউ কম্পিউটার কিনবে বা কেউ ল্যাপটপ কিনবে, সেক্ষেত্রেও একটা প্রভিশন থেকে থাকে, কিন্তু আবার বলি সব ডকুমেন্ট নিয়ে। সেটা অবশ্য ব্যাংক তোমাদের সঙ্গে পরে ডিটেলে কথা বলে নেবে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা হলো যে টোটাল 100 টাকা, 70 টাকা আমরা ইনস্টিটিউশনাল যে খরচা সেই পারপাসে ব্যবহার করতে পারবো, অর্থাৎ ইনস্টিটিউশনের টোটাল 3 ইয়ার্স ফিজ তোমরা এখান থেকে দিয়ে দিতে পারবে যদি তোমরা নাও। আবার যদি তোমরা না নাও, যেটা নন ইনস্টিটিউশনাল, সেখানে 30% আমরা ব্যবহার করতে পারবো, সেখানে লিভিং, হোস্টেল, রেন্ট, পেইং গেস্ট, বুকস, এই সমস্ত পারপাসে।
আবার তার মধ্যেও ভাগটা যেটা বলছি যে বুকস পারপাসে আমরা 100 টাকার 10 টাকা ব্যবহার করতে পারবো, লিভিং পারপাসে 100 টাকার 20 টাকা আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? এতদূর পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এরপরটা আমি আসবো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। এইবার প্রশ্ন হলো যে কতদিনের জন্য? আবার বলি, যেদিন থেকে তোমরা টাকা যদি অ্যাপ্লাই করো নিচ্ছ তার 15 ইয়ার্স এর মধ্যে সেই টাকা শোধ করতে হবে, এবং উইদিন দ্য পিরিয়ড, শর্ট পিরিয়ডের মধ্যে যদি তোমরা সেটা শোধ করে দাও তাহলে কিন্তু সেই টাকাটা ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আরো 1% টাকা তোমাদের ইন্টারেস্ট কম নেবে। এইবার প্রশ্ন হলো, এখানে আরেকটা ভাগ আছে। যদি তোমরা 4 লাখ টাকা পর্যন্ত লোন নাও, সেই 4 লাখ টাকা পর্যন্ত লোন কিন্তু 4%, বাট যখনই মোর দেন 4 lakhs তখন সেটা কিন্তু 5% হয়ে যাবে। যাই হোক, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য এতটা হয়তো লাগে না, বিশেষ করে যারা টেকনিক্যাল ইনস্টিটিউশনে পড়ে বা কোনো জায়গায় আদার্স কিছু পড়তে গেছে, বা কেউ নার্সিং পড়তে গেছে, বা অন্য কোনো কেউ প্যারামেডিক্যাল পড়তে গেছে, বা কোনো ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, তাদের জন্য সেটা অ্যাপ্লিকেবল। আমাদের তো অত টাকা লাগে না, তো সেই প্রশ্নটা এখানে প্রয়োজন নেই বা কোনো দরকার নেই বিষয়টা উত্থাপন করার। এইবার তোমাদের যেটা আমি একটা ডেমো, দ্যাট মিনস একটা পিডিএফ আছে, যে পিডিএফ এর মধ্য দিয়ে আমি তোমাদের এই প্রেজেন্টেশনটাকে ক্লিয়ার করব। ওকে, জাস্ট একটু হোল্ড করো, আমি পিডিএফটাকে এখানে ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ? একটা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, এবার তোমাদের প্রশ্ন হলো তোমরা কিভাবে কাজটা করবে। যারা ইন্টারেস্টেড তাদের জন্য এই ইউজার ম্যানুয়ালটা আছে, এই ইউজার ম্যানুয়াল আমি তোমাদেরকে দিয়ে দেব। প্রথমে কি বলছে, প্লিজ ডাউনলোড দ্য স্কিম ডকুমেন্ট অ্যান্ড রিড কেয়ারফুলি বিফোর প্রসিডিং রেজিস্ট্রেশন। আগে ভালো করে পড়ে নিতে বলছে। সেখানে কয়েকটা বিষয় দরকার আছে। স্টেপ 2 তে কি, প্লিজ কিপ দ্য ফলোইং ডকুমেন্টস উইথ ইউ বিফোর রেজিস্ট্রেশন প্রসেস। তুমি যখন রেজিস্ট্রেশনে হাত দিতে যাচ্ছ তখন তোমরা কি কি করবে, কোন ডকুমেন্টস তোমাদের হাতে রাখবে, সেটাকে একটু ভালো করে দেখে নিতে বলছে। ফার্স্ট ওয়ান, কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্ট তার একটা কালার ফটোগ্রাফ, যেটা জেপিজি বা জেপিজি ফরম্যাটে হবে, এবং যার মাপ হবে কত, 50 কেবি আর 20 কেবি। দ্যাট মিনস জেপিইজি ফরম্যাটে যদি হয় 50 কেবি, জেপিজি ফরম্যাটে 20 কেবি। অর্থাৎ 20 থেকে 50 কেবির মধ্যে একটা তোমরা করে রেখো। ওকে, একটা 20 কমে করে রেখো, একটা যে ফরম্যাটে তোমরা করবে সেভাবে। আমার মনে হয় অনেকে জেপিইজিতেই করি আমরা, সেখানে 50 কেবি করলেই হবে। 2 নম্বর, কালার ফটো অফ দ্য কো অ্যাপ্লিকেন্ট অর কো বরোয়ার। এখন এখানে কো বরোয়ারটা কি? কো বরোয়ার মানে তুমি যখন অ্যাপ্লাই করছো, তোমার সাথে বাবা বা মা যিনি গার্জেন তিনি এখানে হবেন কো অ্যাপ্লিকেন্ট। ওকে, তাহলে তারও একটা কিন্তু ফটো লাগবে, কালার ফটো, যা 50 কেবি এবং 20 কেবির মধ্যে। পরবর্তী ক্ষেত্রে হচ্ছে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, সে স্টুডেন্টের সিগনেচার যেমন তোমরা করে থাকো ফর্ম ফিল আপের সময়, সেটাও জেপিইজি ফরম্যাট অথবা জেপিজি ফরম্যাট, যে কোনো একটা ফরম্যাটেই করবে। যাই করো না কেন, যে কোনো একটা ফরম্যাটে করবে, সরি, জেপিইজি অর ডট জেপিজি ফরম্যাট। তাহলে সেই রেশিওটা তোমরা ফলো করবে, 50 কেবি অর 10 কেবি, যে কোনো একটা। তাহলে সিগনেচার নাম্বার 4 অর্থাৎ ডি আছে, কো বরোয়ার সিগনেচার অর্থাৎ গার্জেন সিগনেচার। তোমার যেমন সিগনেচার তেমনই গার্জেনের সিগনেচার। নাম্বার 5,
স্টুডেন্টস আধার কার্ড সেটা পিডিএফ ফরম্যাটে, স্টুডেন্টস এর আধার কার্ড সেটা পিডিএফ ফরম্যাটে হবে 400 কেবি অ্যান্ড কত 50 কেবি, অর্থাৎ 50 কেবি থেকে 400 কেবির মধ্যে। আবার বলে নিচ্ছি আমি, তাহলে কি করছে, কালার ফটোগ্রাফ যে অ্যাপ্লিক্যান্ট সে তার গার্জেনের, সিগনেচার যে অ্যাপ্লিক্যান্ট তার এবং তার গার্জেনের, সাথে আধার কার্ড, বাকিগুলো ওপরেগুলো কিন্তু জেপিইজি ফরম্যাট এবং আধার কার্ডটা হবে কিন্তু পিডিএফ ফরম্যাট, যা 400 কেবির মধ্যে হবে, 50 কেবি থেকে 400 কেবির মধ্যে হবে। আমি যদি এটা শেয়ার করে দেব, স্টিল আমি এটা বলে যাই, তারপর তোমাদের কোয়ারি থাকলে এই জায়গাটাই বলবে, আমি আবার তারপর পরের স্টেপে যাব। নেক্সট স্টেজ, এখানে দেখো স্টেপ 2 একই রকম ভাবে কন্টিনিউ করছে। সেখানে আর কি লাগবে, 10th board registration certificate if no Aadhaar card should be in PDF format। যদি আধার কার্ড থেকে থাকে তাহলে প্রয়োজন হচ্ছে না, যদি আধার কার্ড না থেকে থাকে সেখানে স্টুডেন্টস এর 10th বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। অর্থাৎ তোমরা যে মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ড যেটা তোমাদের সিবিএসই, আইসিএসসি, আইসিএসসি, সিবিএসই যাদের হোক না কেন বা এসি, তাদের জন্য এই কথাটা। নেক্সট হচ্ছে গার্জেন্স অ্যাড্রেস বুক। Guardian's address book should be in PDF format 450 KB। সেখানে গার্জেনের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস বুক থাকবে, যেখানে অর্থাৎ অ্যাড্রেস বুক তো অনেকে আধার কার্ড থেকে থাকে, আধার কার্ডের অ্যাড্রেস বুক যদি তোমার সেখানে তোমার থেকে থাকো তাহলে সেটা হবে। যদি অন্য কোনো জায়গায় থেকে থাকো তাহলে লোকাল ইলেকট্রিসিটি বিল বা আদার্স কিছু যা আছে সেটাকে দিয়ে করতে হবে। অনেকে কি করে, ধরো কেউ কারো বাড়িতে নেই, এমনও তো হতে পারে অন্য বাড়িতে আছে বা ভাড়া বাড়িতে আছে, তো তাহলে সেখানে যদি ভাড়া বাড়িতে থেকে থাকে তাহলে সেখানকার অ্যাড্রেস বুক দিতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি অন্য কিছু নেই, বাড়ি থেকে দূরে আছো, আধার কার্ড অন্য অ্যাড্রেসে আছে, অন্য কোথাও আছো, হয়তো সেখানে ইলেকট্রিসিটি বিল তোমার নামে আছে, সেটা করতে পারো, তোমার নামে মানে গার্জেনের নামে আছে, সেটা কিন্তু করা যেতে পারে। নেক্সট, অ্যাডমিশন রিসিপ্ট। অ্যাডমিশন রিসিপ্টটাও কিন্তু দরকার আছে, যেখানে পিডিএফ ফরম্যাটে 400 কেবি অর্থাৎ 50 কেবি থেকে 400 কেবি। অ্যাডমিশন রিসিপ্ট বলতে এটাই বোঝাচ্ছে তুমি যখন কলেজে ভর্তি হয়েছিলে, অর্থাৎ সেই সময়ে অ্যাডমিশন রিসিপ্টের কথা বলছে। যারা ফার্স্ট সেমে, তারা ফার্স্ট সেমে ভর্তি হয়েছিল, প্রত্যেকেই যখন ফার্স্ট সেমে ভর্তি হয়েছিল সেই রিসিপ্ট লাগবে। কিন্তু সাথে আর একটা ডকুমেন্টও তোমরা রেখো, যেটা আমাদের ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হচ্ছে, যে লাস্ট তোমরা যখন কোনো ফর্ম ফিল আপ করছো বা অ্যাডমিশন নিচ্ছ, সেরকম দেখবে ফার্স্ট সেমের পরে সেকেন্ড সেমে অ্যাডমিশন নিতে হয়, আবার থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, প্রতিটা সেমেই কিন্তু অ্যাডমিশন নিতে হয়। সেই ডকুমেন্টগুলোকে রেখে দিও। অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু অ্যাডমিশন রিসিপ্টটাই দেবে, অ্যাডমিশন রিসিপ্ট মানে ফার্স্ট অ্যাডমিশন রিসিপ্ট, সেটাই তোমরা দেবে। কিন্তু যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের কাছ থেকে চেয়ে নেওয়া হবে কোনটা লাস্ট তোমরা কোনটা পেমেন্ট করেছো, অথবা লাস্ট অ্যাডমিশন রিসিপ্ট, এটা তোমাদের প্রয়োজন হয়। তারপরের প্রশ্ন হচ্ছে স্টুডেন্টস প্যান কার্ড। প্যান কার্ড আন্ডারটেকিং ইফ দেয়ার ইজ নো প্যান কার্ড। যদি কোন রকম প্যান কার্ড না থেকে থাকে তাহলে একটা আন্ডারটেকিং দিতে হবে যে আমার প্যান কার্ড নেই, এবং সেটাও কিন্তু পিডিএফ ফরম্যাটে হবে 50 থেকে 400 কেবির মধ্যে। ওকে, যদি প্যান কার্ড থেকে থাকে ইটস ওকে, প্যান কার্ড না থেকে থাকলে একটা আন্ডারটেকিং। নাম্বার, তারপরের নম্বর গার্জেন্স প্যান কার্ড। গার্জেন্স প্যান কার্ড দিতে হবে, এবং সেটাও কিন্তু ওই অ্যাকচুয়ালি জেপিজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 400 কেবির মধ্যে, এবং সেটাও যদি না থেকে থাকে একটা আন্ডারটেকিং দিতে হবে। রেলিভেন্ট পেজ অফ দ্য brochure document detailing course fee, tuition fee should be in PDF format between 50 থেকে 400 কেবির মধ্যে। The relevant page of the brochure ডকুমেন্ট ডিটেইলিং কোর্স ফি সম্পর্কিত যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা প্রয়োজন আছে।
এবং টিউশন ফিস। টিউশন ফিস মানে প্রাইভেট টিউশন ফিস কিন্তু নয়, টিউশন ফিস মানে ইনস্টিটিউশনাল টিউশন ফিস তোমার যেটা বলা হয়। একটা কোর্স ফিস থাকে, যে এই কোর্সটার জন্য একটা ফিস আছে, সেটা আমি বলছি, একটু আগে বললাম, বেসিক্যালি টেকনিক্যাল সেকশনের জন্য হয়ে থাকে। এবং আমাদেরও আছে অ্যাডমিশন, কি বলে, অ্যাডমিশনের পরে এই ফার্স্ট সেম এর জন্য এত টাকা লাগবে ফর্ম ফিল আপে, সেকেন্ড সেমের পরীক্ষার আগে এত টাকা লাগবে ফর্ম ফিল আপে, থার্ড সেমের লাগবে, ফোর্থ সেমের লাগবে, প্রতিটি সেমেই তো একটা ফিস লাগে। তাহলে সেই সেমিস্টারের জন্য কোর্স ফিস সেটা, এবং ওর সাথে টিউশন ফিসটা আমাদের যদি ইনক্লুডেড হয়ে থাকে, সেই ডকুমেন্টটা কিন্তু দিতে হবে, অথবা সেখানে কোনো ব্রোশিওর দিতে হবে। এইবারে টু রিসাইজ দ্য জেপিজি ফরম্যাট অর ইমেজ ফরম্যাট, মানে স্পেশালাইজ সাইজে এটা একটা সিস্টেম দেওয়া আছে। এটা হলো যে কিভাবে তোমরা ওটাকে রিসাইজ করে নেবে, সেটা তোমরা সবাই জানো, আমার নতুন করে এখানে বলার কিছু নেই বা তোমাদেরকে শেখানোর কিছু নেই। আমরা মোবাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এইটা খুব পরিষ্কারই অভ্যস্ত হয়ে পড়েছি। এইবারে কয়েকটা বিষয় এখানে বলতে চেয়েছে, আমি এগুলো তোমাদের একটু করে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর লোন ক্যান নট বি অ্যাপ্লাইড ফর ফিউচার কোর্সেস। তুমি আগামী দিনে কি কোর্স করবে তার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ধরে নাও আমি ভাবছি এটা এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার পরে আমি কোনো ট্রেনিং করব, আফটার দ্য কমপ্লিশন, সেটা নিয়ে কিন্তু এখানে কথা বলা যাবে না। কারণ এখানে অ্যাডমিশন রিসিপ্ট বা রিসিপ্ট যেটা থাকবে ইজ টু বি আপলোডেড হোয়াইল অ্যাপ্লাইং। অ্যাপ্লাই করার সময় কিন্তু এটাকে আপলোড করতে হবে। ফর এক্সাম্পল, ইফ স্টুডেন্ট ইজ প্রেজেন্টলি স্টাডিং ইন ক্লাস 12 and he proposes to study management in future, he cannot apply for loan considering or clubbing course fee of the management। 12 পড়ছে কিন্তু সে পরে ম্যানেজমেন্ট করবে, তার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। প্রেজেন্ট স্ট্যাটাসে যেখানে আছে সেখান থেকেই অ্যাপ্লিকেশন হবে, তার উপরেই কিন্তু লোনটা হবে। ধরে নাও তুমি এখন গ্র্যাজুয়েশন করছো, তাহলে গ্র্যাজুয়েশন পারপাসে লোনটা তুমি এখন পাবে, এই পারপাসে যা খরচা তুমি সেটা পাবে। তোমার প্ল্যানিং আছে গ্র্যাজুয়েশনের পর তুমি মাস্টার্স করবে, বা যেহেতু তোমার কার্ড হয়ে থাকছে, বা মাস্টার্স করছো, বা তুমি অন্য কোনো টেকনিক্যাল সেকশনে চলে যাচ্ছ, সেখানে একটা খরচা আছে, সেটা কিভাবে বিয়ার করবে। তাহলে তুমি তারপর যে ইনস্টিটিউশনে ভর্তি হবে সেই ইনস্টিটিউশনের মধ্য দিয়ে এটা ভেরিফাইড হবে, এবং সেই কোর্সটা কিন্তু ফিজটা দিয়ে দেবে। অর্থাৎ যেটা বলতে চাইছি, তুমি এখন গ্র্যাজুয়েশন করছো, হঠাৎ তোমার মনে হলো আমি নার্সিং করব, আমি প্যারামেডিক্যাল করব, তাহলে যেখানে নার্সিং বা প্যারামেডিক্যাল ভর্তি হচ্ছ, অথবা আমি এমবিএ করব, আমি বিবিএ করব, যে ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছ, তোমার স্টুডেন্টস কাজ অ্যাপ্লিকেশন হয়েই রইলো, প্রসেসে রইলো, লোন হয়তো নিলে না কিন্তু তোমার প্রসেসে রইলো, সেখানেতে যখন তুমি সেটা পড়ছো, সেই ইনস্টিটিউশন শুধু ভেরিফাই করে দেবে যে হ্যাঁ এই স্টুডেন্ট আমার এখানে ভর্তি হয়েছে, সে জেনুইন, তার জন্য টাকা সেখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে। অর্থাৎ কলেজ থেকে ডাইরেক্ট ইনস্টিটিউশন দিয়ে দেওয়া হবে। For future courses, he has to apply a fresh credit card after admission to that particular course. ওই যেটা বললাম, যখন তুমি সেই কোর্সে ভর্তি হচ্ছ তখন তোমাকে আবার অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অর্থাৎ তুমি একটা কোর্সে যখন করছো তার জন্য অ্যাপ্লিকেশন করছো, আবার ফিউচারে যখন কোর্স করবে সেটার জন্য নিউ অ্যাপ্লিকেশনে আসতে হবে। Students cannot apply for credit card loan considering their course fee of their regular institution as well as coaching institute fee club। তুমি কোচিং এ কোথাও পড়তে যাচ্ছ তার জন্য কিন্তু টাকা দেবে না। Loan cannot be applied for the course fees or admission fees etc which you already been paid to the institution। ইনস্টিটিউশনকে যে টাকা তুমি মিটিয়ে দিয়েছো সে টাকার জন্য কিন্তু লোন হয় না। ফিজ টু বি পেড ইন ফিউচার, ভবিষ্যতে তোমরা যে টাকাটা ইনস্টিটিউশনকে মেটাতে হবে বা যে ফিজটা মেটাতে হবে ফর দ্য রানিং কোর্স অনলি ইজ টু বি মেনশন,
সেটা মেনশন করে দিতে হবে, and there is no reimbursement system in the scheme। অর্থাৎ যেটা বলতে চাইছি আমি এটা, যে তুমি ভাবলে যে লোনটা আমি টাকাটা মিটিয়ে দিয়েছি, আমি তো ফার্স্ট সেম থেকে পড়ছি, দুটো সেমের তো টাকা আমি মিটিয়ে দিয়েছি, তাহলে আমি প্রথম থেকে অ্যাপ্লাইটা করি। না, সেটা নয়। যেটা মিটিয়ে দেয়া হয়েছে তার জন্য কিন্তু কোনো লোন স্যাংশন হয় না। এবারে clarification on program name course. Program type to be selected, drop down the list like UG, PG, diploma, school, vocational, যাই হোক না কেন সেই সমস্ত কিছু। For each program type there are a number of program names। যখন তোমরা ফর্ম ফিল আপ করে তখন তোমাদের সিরিজ সব কিছু চলে আসবে, ওখানে কোন 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 সেকশন গুলো আছে সেটা থেকে ওয়াইজ, অর্থাৎ তোমরা ফর্ম লিঙ্কে গেলে ক্লিক করলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। যেমন তোমার এখানে আছে MA, MSc, MCom, MD, MS, MBA, LLM, মিউজিক। আবার ইউজির ক্ষেত্রে আছে BA, BSc, BCom, MBBS, BBA, LLB, তুমি যাই করো না কেন সেক্ষেত্রে আছে। এবার প্রশ্ন হলো, অনেকে হয়তো গ্র্যাজুয়েশন করার পর তো LLB ও করতে পারে, BBA ও করতে পারে, কি বলে MBA করতে পারে, কোনো ডিপ্লোমা করার মধ্য দিয়ে। অর্থাৎ সেখানে তুমি হয়তো ভাবছো আমি গ্র্যাজুয়েশনের লোনটা নিলাম, তাহলে পরেরটার জন্য কি হবে? পরে তুমি যেখানে LLB ভর্তি হবে এবং BBA ভর্তি হবে, সেই জায়গাতেই অ্যাপ্লাই করলে, অর্থাৎ ওই একই লিঙ্কের মধ্য দিয়ে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই করলে অটোমেটিক সেখানে যাবে, তারা সেটাকে কিন্তু ভেরিফাই করে দেবে। এবং ডিপ্লোমা কোর্সের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। অনেক কিছু ডিপ্লোমা কোর্স আছে, সেই ডিপ্লোমা আমি একটু আগে বলেছি, কোনো পলিটেকনিক কোর্স করবে, প্যারামেডিক্যাল কোর্স করবে, পিজি কোনো ডিপ্লোমা করবে, যে কোনো ধরনের ডিপ্লোমা হবে সেখানে কিন্তু করতে পারবে। আর এটা বলে দিই, কত বছর পর্যন্ত লোনটা তোমরা নিতে পারবে, অর্থাৎ এটা বলা হয়েছে রুলস এন্ড রেগুলেশনস এর কথা ভেবে, কিন্তু সেটা হলো 40 ইয়ার্স পর্যন্ত এই লোনটা অ্যাভেল করতে পারবে, অ্যান্ড ইউ হ্যাভ টু পে 40 ইয়ার্স পর্যন্ত অ্যাভেল করতে পারবে। অর্থাৎ যেটা বলতে চাইছি, আমি লোন নেব, কারো বয়স 37, সে কি লোন পাবে? এটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তোমাদের কথা বলছি না, অন্যদের কথা বলছি, অবশ্যই পাবে। 39 বছর 11 মাস 11 দিন পর্যন্ত, 11 মাস 29 দিন পর্যন্ত লোন পাবে, 40 বছরের পর আর তারা লোনটা পাবে। তাহলে এইখানে রেজিস্ট্রেশন করতে গেলে কোন লিঙ্কে আমাদের যেতে হবে? www.wbgov.in, এবং তার অন্য দেওয়া আছে। আমি এই 3টে লিঙ্কই তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু এই লিঙ্কগুলোকে ফলো করবে। কারণ কারণ আমি এইটাতে একটু হাইলাইট করতে চাইছি, অনেক যখনই এই ওয়েস্ট বেঙ্গল স্কিমটা শুরু হয়ে গেছে তখনই কিন্তু অনেকগুলোই যেটা ঘটেছে সেটা হলো ফলস ওয়েবসাইট তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গাতে, যেটা আমার চোখে পড়েছে অলরেডি। সেখানে একটা বেশ বড় সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে, যে তারা কিন্তু আহ অনেক ফলস ভাবে বা বিভিন্ন রকম ভাবে সেখান থেকে তথ্য নিয়ে নিচ্ছে। যে কারণে আমি তোমাদের বলবো, বি কেয়ারফুল, অবশ্যই কেয়ারফুল হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করছো। দেখবে HTTPS এই যে জায়গাটা আছে, অর্থাৎ https://wbscc.wbgov.in, এইটা মধ্য দিয়ে তোমরা ফিল আপ করবে বা এই সাইটটার মধ্য দিয়ে তোমরা যাবে। আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, ভুলভাল সাইটের মধ্য দিয়ে যাবে না, একেবারে গভর্নমেন্ট সিকিউর সাইটের মধ্য দিয়ে যাবে এবং সেখানে তোমরা তার মধ্য দিয়েই কাজটা করবে, অন্য কোনো সাইট থেকে নয়। ক্যাফে থেকে করলেও নিজে আইডি পাসওয়ার্ড লগ ইন করে তবেই কিন্তু করবে, আদারওয়াইজ নয়। সরি, এটা চলে গেল উল্টো দিকে। অবশ্যই তার মধ্য দিয়ে
আইডি পাসওয়ার্ড নিজে জেনারেট করে নিজের কাছে রাখবে, অন্য কারো কাছে দেবে না। মোবাইল নাম্বার অবশ্যই নিজের দেবে, অন্য কারো কাছে অন্য কারো মোবাইল নাম্বার দেবে না। সেই মোবাইল নাম্বার যে দেবে যেটা তোমার পার্সোনাল, যেটা তোমার কাছে থাকে, আদারওয়াইজ দেবে না। ওকে, এই তথ্য যেন অন্য কারো হাতে না দাও। অর্থাৎ তুমি ক্যাফেতে গেলেও তুমি নিজে লগ ইন করো, নিজের সাইটে যাও, যা কিছু করার করো, আইডি পাসওয়ার্ড কাউকে দেবেন না, কাউকে দেবে না। এবং মোবাইল নাম্বার নিজের মোবাইল, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে রাখো, যাতে করে সেটাকে কেউ এবং যখন ক্যাফে থেকে বেরিয়ে আসবে অবশ্যই যদি আইডি প্রোফাইল তুমি খুলে থাকো, লগ আউট করে বেরিয়ে এসো। এবং তোমরা এই যে সিস্টেমটা আছে, এই ফরম্যাটটা ডব্লিউবি, যেটা https://wbscc.wb.gov.in, এই যে সাইটটা আছে, এখানটাতে ক্লিক করলেই তোমাদেরকে একটা নতুন সাইটে নিয়ে চলে যাবে। সেখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা অপশন আসবে, সেখান থেকে তোমরা এটা কিন্তু ফিল আপ করবে। এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে ফরম্যাটটা আছে, এখানে ফরম্যাট অফ দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন সব রকম, যেমন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করো সমস্ত রকম নিডস গুলো এখানে দেওয়া আছে, এবং সেই ওয়াইজ তোমাদেরকে কিন্তু সব সাবমিট করতে হবে। ওকে, এবং পাশে তোমাদের গাইডলাইন্স দেয়া থাকবে কোনটা কিভাবে সাবমিট করবে, সেভাবে কিন্তু আগাও। এবং সে ফর্ম লম্বা ফর্ম আছে, পরপর পরপর তোমাদেরকে ফিল আপ করতে হবে, দেন তোমরা সাবমিট করো। সাবমিট করলেই তোমাদের কিন্তু ইনস্টিটিউশন একটা ওটিপি তোমাদের অবশ্যই মোবাইল নাম্বারে ভেরিফিকেশনে যাবে। যখন ফর্ম ফিল আপ করবে কাছে যেন সেই ফোন নাম্বারটা থাকে, কেন ওটিপি দ্বারাই ভেরিফাইড হবে, আদারওয়াইজ হবে না। কারণ তোমার ফর্মটাকে তুমিই ভেরিফাই করতে পারো, অন্য কেউ পারবে না, অন্য কেউ সেটাতে হাত দিতেই পারবে না। যে কারণে ওটিপি একটা যাবে, ফোনটা সাথে করে নিয়ে যেও। লম্বা ফর্ম আছে, এই ফর্মটা তোমরা ফিল আপ করবে। এবং তোমরা এই যে সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন স্টুডেন্ট লগ ইন বাটন দেখবে, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলে একটা অপশন আসবে, এই অপশনে গিয়ে তোমরা আইডি পাসওয়ার্ডটাকে পুট করলেই তোমাদের সবকিছু খুলে যাবে। এবং অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ড তারপরেই তোমাদের সামনে আসবে, কি কি করতে হবে না করতে হবে, তোমার লোন স্যাংশন হলো কিনা, তার স্ট্যাটাস কি আছে, সব রকম ভাবে এখানে কিন্তু অ্যাপ্লিকেবল সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে। নর্মাল যেমন ফর্ম ফিল আপ করে সেই ফর্ম ফিল আপে গেলেই হবে, আর কোনো বিশেষ কিছু এটার মধ্যে নেই। সবই আমি জাস্ট ফর্মটার বিভিন্ন পার্ট গুলো এর মধ্যে আছে, পরপর পরপর। অবশ্যই একটা কথা বলে দিই, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে নাম বা আদার্স কিছু যখন দেবে অবশ্যই ক্যাপিটালে লিখবে। এবং দেখো ডকুমেন্টস এর জন্য চুজ 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 করে করা আছে, কি কি ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে, আপলোড করতে হবে, সেগুলো পরিষ্কার দেওয়া আছে, সেভাবে তোমরা আপলোড করো। তারপর দেখবে তোমরা এটা দেখতে পাবে এইরকম ভাবে যে সেখানে ছবিগুলো তোমাদের পরিষ্কার সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। The applicant's profile view once a student opt for save and continue in this in the previous page will open up, মানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে তোমরা কিন্তু আগিয়ে যাবে। অ্যাপ্লিকেন্টস প্রোফাইল আফটার ফাইনাল সাবমিশন, আফটার ফাইনাল সাবমিশন এখানে দেখবে তুমি কি সাবমিট যখন করতে যাচ্ছ তখন তোমার কাছ থেকে কনফার্মেশন নেবে তুমি সাবমিট করতে চাও কি চাও না। তুমি যখন সাবমিট করবে দেন তোমার কাছে পুরো প্রোফাইলটা তোমার চোখের সামনে ফুটে উঠবে ইন ডিটেলে। কেমন, কত তারিখে রেজিস্ট্রেশন করেছো, ফর্মের স্ট্যাটাস কি আছে, তারপর সেটাকে ফলো আপ করলে তুমি A to Z সেখান থেকে দেখতে পাবে, এবং A to Z তোমার চোখের সামনে ফুটে উঠবে। তার স্ট্যাটাসটাও তুমি কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা নিয়ে আমার আর কিছু বলার নেই, তবে বাকি যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা এটাকে শেয়ার করতে পারো। স্যার বলছিলাম একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমি মানে এই সাইটটা পুরোটাই চেক করেছি, তো সেখানে আমি দেখেছিলাম যে কম্পিউটার ওয়াইজ বা ল্যাপটপ ওয়াইজ যদি আমি কোনো কিছু কিনতে যাই, কম্পিউটার বা ল্যাপটপ, তো সেই ক্ষেত্রে একটা লোন অ্যামাউন্ট আমাকে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমার কত টাকা লোন অ্যামাউন্ট দেওয়া হবে, তো আমি সেটা কি করে করবো? সেটা থেকে লোন অ্যামাউন্ট মানে আমি তোমাদের বললাম দুটো ভাগ এখানে আছে, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল এক্সপেন্ডিচার, একটা নন ইনস্টিটিউশনাল এক্সপেন্ডিচার।
তাহলে তুমি যদি টোটালটাকে ধরো 10 লাখ টাকা তুমি লোনের জন্য অ্যাপ্লাই করবে, তার মধ্যে 10 লাখ টাকার মধ্যে 3 লাখ টাকা কিন্তু তুমি ইউজ করতে পারছো কি পারপাসে? হোস্টেল রেন্ট, পেইং গেস্ট, লিভিং, বুকস এন্ড অলসো কম্পিউটার, যা যা স্যার এইসব আমার প্রয়োজন। আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো আমি আপনাকে, আপনি আগের দিন ভেরিফাইয়ের জন্য একটা রিসিপ্ট চেয়েছিলেন, সেটাও দিয়েছি। তো আমি বলছি যে আমি অ্যাপ্লাই করছি 1.5 লাখ টাকা। হুম তো আমি 1.5 লাখ টাকা অ্যামাউন্ট আমি অ্যাপ্লাই করেছি, তো অ্যাপ্লাই হুম। আমি এটা 30% আমি কম্পিউটারের ক্ষেত্রে ইউজ করতে পারবো, তাই তো? হ্যাঁ, 30% তুমি ইউজ করতে পারো, 30% তুমি সেখানে ইউজ করতে পারো। স্যার, এই যে আমি যেটা বলছি, আমি 1.5 লাখ টাকার যে আমার যে 70% রয়েছে, 70%টা তো আমার পুরোটা আমার কলেজ ফিস বা কলেজের যে যাবতীয় যা ফিস রয়েছে সেক্ষেত্রে আমার লাগছে না। তো হুম। যেটা কাটছে বাকি যে অ্যামাউন্টটা থাকছে সেটা সবটা কি হবে? সবটা তোমাকে দেবে না তো, সেটা ওরা ক্যালকুলেশন করেই দেবে। সবটা ক্যালকুলেশন করে পুরোটা দেবে, দেওয়ার পর যেটা হবে মানে যেই ক্যালকুলেশন অ্যামাউন্টটা করে পুরোটা তোমাকে দেওয়া দেবে, সেক্ষেত্রে তোমার যেটা ইনস্টিটিউশনাল ফিস সবটাই তোমাকে দেবে, এবং এইটা যেটা সেকশন আছে কত টাকা লাগবে সেই ক্যালকুলেশন করে ব্যাংক তোমাদের সঙ্গে কথা। ওকে, অর্থাৎ আমার ইনস্টিটিউশনে যেটা রেসপন্সিবিলিটি আছে, যে হোয়েদার ইউ আর দ্য জেনুইন ক্যান্ডিডেট আর নট, এবং তুমি কোর্স ফিস বা আদার্স কিছু যা কিছু অ্যাপ্লাই করেছো সেটা ঠিক কিনা, আমি এটা অথেন্টিকেট করে ব্যাংকে হ্যান্ড ওভার। ব্যাংক উইল কমিউনিকেট, ব্যাংক উইল ডিসাইড। আমি এখনো ওটা এখনো পাঠাইনি, আজকেই পাঠাবো আমি ওটা। কমপ্লিট ভেরিফিকেশন আমার হয়ে গেছে, আমি পাঠিয়ে দেবো। এবার কত টাকা লোন তোমাকে দেবে বা কত টাকা দেবে না, সেটা কিন্তু ব্যাংকের সঙ্গে মানে ব্যাংক তোমাদের ডিটেলে জানাবে। ওকে। মানে আমি 1.5 লাখ টাকা অ্যাপ্লাই করেছি, এবার ব্যাংক পুরোটা ডিসাইড করবে আমার ক লাখ টাকা মানে কত টাকা দিলে হয়ে যাবে কত, আমার কমপ্লিট পুরোটা। হ্যাঁ কতটা হয়ে যাবে বা কতটা তোমাকে দেওয়া যাবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এই যে সেম জিনিস আমাদের ইউপি সরকারও সেম জিনিস একটা ক্রেডিট কার্ড ইউজ করছে, তো সেই ক্ষেত্রে কম্পিউটার ওয়াইজ এবং ল্যাপটপ ওয়াইজ আমি যেটা নিয়ে পড়াশোনা করছি সেটা করতে যদি যদি লাগে তাহলেই আমাকে লোনটা দেওয়া হবে। এই ক্ষেত্রেও কি সেম জিনিস অ্যাপ্লিকেবল? অবশ্যই, যদি তুমি সেটা আহ, মানে ধরো প্রয়োজনের বাইরে তো নয়, তোমার প্রয়োজন হলে তবেই তো লোনটা দরকার আছে না। না, আমি আমি বলছি যে আমি যেটা নিয়ে আমি বিএ কমপ্লিট করছি, তো আমি ফার্স্ট ইয়ারে পড়ছি। তো এবার আমি অ্যাপ্লাই করেছি, তো অ্যাপ্লাই ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে পার্টিকুলারলি কম্পিউটার ওয়াইজ যেটা কম্পিউটারটা মানে যে লাগবেই এর কোনো মানে নেই, তো সেই ক্ষেত্রে আমাকে দেবে না, তাই তো? না, তার কোনো মানে নেই, কারণ কম্পিউটার এখন এসেনশিয়াল। কম্পিউটার যে কোনো কোর্সের জন্য প্রয়োজন, তো সেই জন্য স্যার আহ, একটা ক্লিয়ার জায়গা থেকে থাকছে, আহ, সেক্ষেত্রে তারা স্যাংশন করতেই পারে। কম্পিউটার শুধু টেকনিক্যাল তুমি পড়লেই লাগবে বা কমার্স ওরিয়েন্টেড পড়াশোনা করলেই লাগবে বা আদার্স কিছু ইঞ্জিনিয়ারিং পড়লেই লাগবে এমন তো নয়। কম্পিউটার যে কোনো জন্য লাগবে, ল্যাপটপ যে কোনো জনের প্রয়োজন হতে পারে। আর সেটা যদি না হবে তাহলে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রজেক্ট 12 এর জন্য ট্যাব কেন দেবে? পড়াশোনা পারপাসে। তাহলে পড়াশোনা পারপাসে ল্যাপটপ পুরোটাই মানে আমি অ্যাপ্লাই করার কাজ করে দিয়েছি, বাকিটা পুরোটাই ব্যাংক ডিসাইড করবে যে ডিসাইড কত টাকা করবে। না হলে দিতে তো না পারবে। হলে তো না হলে তো অনেক সময় ধরো এগুলো গভর্নমেন্ট তো একটা জায়গায় ক্লিয়ার থাকবে, যেন এটাকে নিয়ে কেউ ডুপ্লিসিটি না করে, যেন কেউ হ্যাঁ, ফ্রড জায়গায় নিয়ে নিয়ে না হয়। আমি তো ব্যবসা করতে পারি, তাই না? সেটাই সেটাই সেটাই। আমি একটা কম্পিউটারে লোন করলাম, সে টাকা নিয়ে আমি একটা কম্পিউটার কিনলাম, বিক্রি করে দিলাম, আবার অ্যাপ্লাই করলাম, আবার লোন নিলাম, আমি প্রতিটাতে 5,000 5,000 টাকা করে ইনকাম করতে পারি। এটা সেটাই চাইছে কথা। না। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হুম, বল। বলছি যে আমরা যদি একবার লোনটা অ্যাপ্লাই করি, সাপোজ 10 লাখ টাকা অব্দি লোন নেওয়া যায়, কেউ হুম। 10 লাখ টাকা লোন নিল না, তার মধ্যে কিছু টাকা নিল বা হাফ নিল, 1 লাখ টাকার কমও নিল, সে সেকেন্ড বার আবার যদি তার প্রয়োজন হয় সে অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই। ধরে নাও কেউ 1 লাখ টাকা লোন নিয়েছে, গ্রাজুয়েশন করতে করতে সে বললো আমি টাকা শোধ করে দেবো, তাহলে সে কিন্তু আবার 10 লাখ টাকা লোন পাচ্ছে। আবার কেউ 1 লাখ টাকার লোন নিয়েছে, সে শোধ করতে পারলো না, পরে শোধ করে, পরের পড়াশোনার জন্য তার 4 লাখ 5 লাখ টাকা প্রয়োজন, তো সে মাস্টার্স রিলেটেড বা কোনো কোর্স করার জন্য আবার সেখান থেকে 4 লাখ টাকা নিল, ইটস ওকে, আবার নিতে পারে। আবার তারপরে পড়াশোনা করার জন্য তাহলে 4 লাখ আর 1 লাখ 5 লাখ হয়ে গেল, তাহলে আবার বললো আমার 5 লাখ টাকা লাগে,
সে আবার 5 লাখ টাকা নিতে পারে। মানে আমি যতবার ক্লিয়ার থাকবো সরকারের কাছে যে আমি লোন কমপ্লিট করে দিচ্ছি, আমি ততবারই লোন নিতে পারবো, এবং আমাকে এডুকেশন প্রুফটা দিয়ে লোনটা নিতে হবে, তাই তো? এডুকেশন প্রুফ দিয়ে লোন নিতে হবে, উইদিন 15 ইয়ার্স লোন তোমাকে রিপে করতে হবে, এবং 4 লাখ টাকার কমে হলে 4% ইন্টারেস্ট হবে। উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড লোনটা ক্লিয়ার করতে গেলে সেখানে 4% নয় 3% ইন্টারেস্ট, 1% তারা তোমাকে ছাড় দেবে। যদি হয়, তারও বাইরে হয়ে থাকে, 4 লাখের উপরে উঠে গেলেই 5% ইন্টারেস্ট। আচ্ছা স্যার, এর মধ্যে কি পার্টিকুলার সরকারি ব্যাংক ইনক্লুডেড? মানে যদি কেউ কারোর অ্যাকাউন্ট বেসরকারি ব্যাংকে থাকে তাহলে কি তার লোনের অ্যামাউন্টটাও সেমই থাকছে? একই থাকে। এখন কোন কোন ব্যাংকের সঙ্গে তারা কোলাবোরেশন করে সেটা আমাদের জানার কথা নয়, বা আমরা কথা বলবো না, সেটা বলার আমাদের রাইট নেই। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত ব্যাংকের সঙ্গে কোলাবোরেশন আছে সেই সমস্ত ব্যাংকেই তারা করবে। তো আমরা যদি মানে আমরা তো সেটা জানি না কোন ব্যাংকের সাথে আছে, সাপোজ সেটা তোমাদের কেউ। জানার দরকার নেই, লোনের ইন্টারেস্ট সব একই জায়গাতে, একই থাকে। আচ্ছা, মানে যে কোনো ব্যাংকের হোল্ডারই অ্যাপ্লাই করতে পারে? যে কোনো ব্যাংকের হোল্ডার, হ্যাঁ অবশ্যই অবশ্যই। তোমার তার জন্য যে আমি হয়তো তোমার এলাহাবাদ ব্যাংকে আছে, বা আমি ধরে নিলাম অ্যাক্সিস ব্যাংকে আছে অ্যাকাউন্ট, তুমি ভাবছো আমাকে অ্যাক্সিসেই অ্যাপ্লাই করতে হবে কিনা, না, তুমি ফর্ম ফিল আপ করো, করলে আমরা এখান থেকে পাঠিয়ে দিলাম, এবারে গভর্নমেন্ট সেখানে তাদের ব্যাংকে পাঠিয়ে মিটে যাবে। কোথায় পাঠালো সেটা জানার দরকার নেই, সেটা ব্যাংক উইল কমিউনিকেট। কিন্তু আবার বলি, বি কসাস একটা বিষয়, এই যে আমি একটা কথা বললাম ব্যাংক উইল কমিউনিকেট, যখনই কমিউনিকেশন, তুমি পোর্টাল খুলে দেখো তোমার সেখানে কোনো মেল এসেছে কিনা, পোর্টাল খুলে দেখো সেখানে কোনো নতুন ইনফরমেশন ঢুকেছে কিনা, তোমার হোয়াটসঅ্যাপ খুলে দেখো বা SMS খুলে দেখো ইনফরমেশন এসেছে কিনা। আননোন কেউ তোমাকে বললো, আচ্ছা আপনি বলেছিলেন ব্যাংকের লোন নেবেন, এত টাকা করেছিলেন, তাহলে আপনার এই কার্ড ID ডিটেল আমাকে দিন। ডোন্ট ডু দ্যাট। তোমাকে দুম করে ফোন করে বললো যে ঠিক আছে আপনি তার একটা কাজ করুন, তাহলে এই ব্যাংকের জন্য এই এই যে টাকাটা আছে, আপনার গার্জেনের এই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, এই প্যান কার্ডটা দিতে হবে, ভোটার আই কার্ড দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে, আমি ব্যাংক থেকে কথা বলছি। এই ফাঁদে কিন্তু পা দিও না, আমি বারবার নিষেধ করছি, কোনোভাবেই না। তুমি স্ট্যাটাস ID পাসওয়ার্ড দিয়ে খুলে ওখানে দেখতে পাবে কি আছে না আছে, কোন স্ট্যাটাসে আছে সেটা পরিষ্কার, এবং তোমার কাছে মেল আসবে, তোমার পোর্টালে পরিষ্কার উল্লেখ করা থাকবে, না হলে SMS যাবে। অথেন্টিক কোনো পার্সন একদম ক্লিয়ার না হয়ে এরকম কিছু করবে না, এটা যেন মনে রাখো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। লোন লোনটা নেওয়ার পর মানে কতদিন পর থেকে বা 1 মাস পর থেকে কি ওই 4% এটা দিতে হবে? তুমি যখনই লোন নিচ্ছ, ধরো আমি যদি আজকে লোন নিই, আমার তো ইন্টারেস্ট আজকে থেকেই কাউন্ট হতে শুরু করে, তাই না? হ্যাঁ। তাহলে 100 টাকা আমি লোন নিলাম, তাহলে হুম। আমি যদি এটাকে শোধ দিই, আজকে হচ্ছে কত তারিখ, আজকে 11ই জুলাই, হুম। তাহলে 11ই জুলাই 2021, 11 জুলাই 11 জুলাই 2022-এর মধ্যে, মানে 2022-এ আমাকে কত ফিরে দিতে হবে, 104 টাকা, আচ্ছা। তাই তো? হুম। আসলে এগুলো ক্রাইসিসের জায়গা থেকে অনেকেই অনেক সময় সমস্যা হয়, সেই জায়গা থেকে করা। তবে ইন্টারেস্ট যে খুব একটা বেশি তা নয়। আবার তুমি যখন যদি ওই যে আমি বললাম স্টিপুলেটেড টাইমের আগে ফিরিয়ে দাও, তাহলে তোমাকে কিন্তু 103 টাকা দিতে হচ্ছে। কিন্তু এটাও তো ঠিক যে যেগুলো যে ইনফ্লেশন হয় 5 to 6%, 6 to 7% ইনফ্লেশন হয়ে থাকে, তুমি দেখবে আগামী 5 বছরে 4% ইন্টারেস্ট কিছু না। কারণ অলরেডি আজকের 100 টাকার মূল্য 4 বছর পরে 100 টাকার মূল্য এক হবে না। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে।
হুম। বলছি স্যার এখানে কোনো কি ক্রেডিট কো অ্যাপ্লিকেন্টের কোনো ক্রেডিট স্কোর নিয়ে কোনো ইস্যু হবে? না, সেরকম কিছু ক্রেডিট স্কোর নিয়ে কিছু তারা, সেটা ব্যাংকের ব্যাপার, ব্যাংকই দেখবে, যদি আমার নয়, কিন্তু সেখানে সেরকম কোনো প্রশ্ন আসে না। কোনো ইস্যু এখনো পর্যন্ত এখনো বলা হয়নি তাই তো স্যার? না, সেরকম কিছু বলা হয় না, তবে ওরা চেক করবে, আচ্ছা আচ্ছা। অবশ্যই চেক সিভিল করে স্কোরটা চেক করবে, তারপর অবশ্যই সিভিল ওটা স্কোর। ব্যাংকের ব্যাপার তাই তো ওটা স্যার? ব্যাংকের ব্যাপার, ওটা নিয়ে আমরা কিছু জানি না। ব্যাংক উইল ডিসাইড হোয়াট দে উইল ডু। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমরা ওভারঅল বুঝতে পেরেছো তো আমি যেটা বলতে চেয়েছি, বা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, আর কারো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, করবো। হ্যাঁ, বল। স্যার এটা তো আর্থিক অনটনের জন্য দেওয়া হচ্ছে, মানে যার প্রবলেম থাকে, মানে আর্থিক দিক থেকে যাদের, তাদের দেওয়া হচ্ছে। তো এই লোনটা যে নেবে, এবার তারপর যদি ধরুন স্যার আর্থিকের জন্য দিতে পারলো না, কোনো কারণবশত দিতে পারলো না, লোনের যে ইন্টারেস্টটাও আছে সেটাও দিতে পারলো না, তখন স্যার কি করতে হবে? মানে 15 বছর পর? হ্যাঁ, মানে 15 বছরের মধ্যে তো এটা মিটিয়ে দেওয়ার কথা আছে, কিন্তু হুম, দিতে পারলো না। সেটা তো 15 বছর আমি বলতে পারবো না। দিতে পারবে, তোমার কাছে একটা সাউন্ড আসছে কিসের? দিতে পারবে এই আশা নিয়েই তো লোন তারা দিচ্ছে। এবার তাহলে তো প্রত্যেক স্টুডেন্টরা নিয়ে নেবে আর ধারে পাশে যাবে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে কি করবে, দ্যাট উইল, গভর্নমেন্ট পলিসির প্রশ্ন চলে আসছে। এটা নয় যে সরকার তোমার হয়ে মিটিয়ে দেবে, এটা নয়। সেটা তো ঠিক। ঠিক আছে এটা স্যার। এটা তো হয় না। তুমি ধরো আমি আমি লোন নিয়ে নিলাম 5 লাখ টাকা, নিয়ে 15 বছর পর আমি আর দিলাম না, তাহলে প্রতিটা স্টুডেন্টের যদি এটা হয়, লোন নিয়ে কার দিতে ভালো লাগে? ভালো লাগে কি ইন্টারেস্ট এই ক্ষেত্রে স্যার আমি এই সাইডে ডেসক্রিপশনটা চেক করেছিলাম, তো এখানে দেওয়া ছিল 15 বছরের মধ্যে যদি ইন্স্যুরেন্স? লোন শোধ করতে পারছে না, হুম। তো তার কেন শোধ করতে পারছে না তার পুরো ডিটেলসটা নেওয়া হবে, এবং সে সত্যি যদি শোধ না করতে পারে তাকে হয়তো কিছুদিনের টাইম সেটা বাড়িয়ে দেওয়া হবে। সেটা 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 আমি এখন এখানে কিছু বলবো না। না, আমি আহ, না, আমি আপনার কথা বলছি, আমি হচ্ছে দেখেছিলাম যে এখানে কিছু না, লেখা ছিল যে অনেক কিছুই লেখা আছে, সেটা তো আমি বলতে পারি না, বলতে পারবো না। আর দ্বিতীয় প্রশ্ন, এখানে আরেকটা জিনিস করা থাকে, তোমাদের লোনের একটা, যারা হিউজ অ্যামাউন্টের লোন নেবে তাদের একটা ইন্স্যুরেন্স সিস্টেম এখানে করা আছে। ওকে, সো দ্যাট ইজ রিলেটেড টু ইন্স্যুরেন্স কোম্পানি, এবং বিশেষ করে অনেক কন্ডিশনস থাকবে। আহ, যেটা বললো এগুলো আমি অফিসিয়ালি বলবো না, কেন আমি কখনোই সেই অপশনের জায়গাতে যাব না, বা বলবো না যে কেউ নিলেও দিতে পারলো না, আমি বললাম যে না, না দিলেও চলে যাবে, এরকম কথা আমি কখনোই করতে পারবো না। সো আমাকে যেটুকু বলতে বলা হয়েছে একজন নোডাল অফিসার হিসেবে, সেই জায়গা পর্যন্ত যাব। যদি দিতে না পারা যায়, দ্যাট গভর্নমেন্ট উইল ডিসাইড। লাস্ট যেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ, আমি যে কলেজের লোনটা দায়িত্ব নিচ্ছি। শুধু, আমি একটা কথা বলি, কলেজের দায়িত্ব শুধু তোমরা ডকুমেন্ট গুলো ঠিকঠাক দিচ্ছ কিনা সেটা ভেরিফাই। এক্স্যাক্টলি, তোমরা ফিরিয়ে কলেজের দেবে কি? তোমাদের এক্স্যাক্টলি, দিচ্ছ কিনা সেইটুকুই কলেজের দায়িত্ব, যে তোমরা ডকুমেন্ট গুলো ঠিকঠাক। একদম। তোমার ডকুমেন্ট যেগুলো দিয়েছে, তুমি কলেজের রেগুলার স্টুডেন্ট কিনা, কলেজের যে ডকুমেন্ট প্রোভাইড করছে সেগুলো ঠিক আছে কিনা, যে টাকার জন্য বলেছো ফিসের, সে টাকা আমি একটা দুমদাম উল্টো পাল্টা কিছু দিয়ে দিলাম সেটাও নয়। তো এগুলো সবগুলো ম্যাটার করছে, সেটা আমাদের দায়িত্ব, আমরা ভেরিফাই করবো, বাকিটা ব্যাংক এবং গভর্নমেন্টের দায়িত্ব। ও স্যার, হুম, বলো। বলছি যে ধরুন আমি আমার কলেজে মানে আমি রেজিস্টার করলাম ওটার জন্য, ক্রেডিট কার্ডের জন্য। তো আমি যখন ধরুন মানে যদি আমি থার্ড ইয়ারেই ধরুন অন্য কোনো ইনস্টিটিউশনে যদি চলে যাই, তাহলে কি আমাকে ওখানে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে বা রেজিস্টার করতে হবে? তুমি এখন বর্তমান যে কোর্সটা করছো সেই ইনস্টিটিউশনের থেকে তার লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো। যখন আচ্ছা। তুমি অন্য কোনো ইনস্টিটিউশনে চলে যাচ্ছ, সেই ইনস্টিটিউশনের অ্যাডমিশন হবার পরে তাদের তুমি স্টুডেন্ট হয়ে যাচ্ছ, হ্যাঁ। তখন তাদের মানে সেই কোর্সের জন্য আবার তুমি লোন পাবে, কিন্তু সেই কোর্সের জন্য সেই ইনস্টিটিউশন অ্যাপ্রুভ করবে, যে তারা অ্যাপ্রুভ করবে যে তুমি তাদের স্টুডেন্ট। ওকে। আচ্ছা, ঠিক আছে স্যার। হুম। স্যার এই বিষয়টাতে আরেকটা কোশ্চেন ছিল। আমি আমার ক্ষেত্রে বলি, আমার শুধু রেজিস্ট্রেশনটা করে রাখা আছে, আমি কোনো লোনের জন্য অ্যাপ্লাইও করিনি, বা ফর্ম ফিল আপটা যেরকম ডিটেলস, বেসিক ডিটেলস গুলো দেওয়ার ছিল আমি শুধু সেগুলো ফিল আপ করে রেখে দিয়েছি। তবে সাপোজ লাস্টে যে আমাদের ডকুমেন্ট গুলো দিতে বলছে,
আমাদের ইনস্টিটিউশনাল ফিজের জন্য যে চার্ট হিসেবে দিতে বলছে যা যা, তো সেই চার্ট গুলো তো আমাদের কাছে সেরকম ভাবে নেই, মানে আমাদের কাছে যেগুলো আছে সেগুলো আমরা পেমেন্ট করেছিলাম। আর বাৎসরিক আমাদের যে টোটাল খরচা হচ্ছে কলেজ থেকে, সেটা তো কলেজ থেকে পাঠিয়ে দেওয়া হবে, মানে আমাদের তো সেরকম কোনো জমা দেওয়ার কোনো ব্যাপার আছে কি? তোমাদের তো যত যা ফিজ আছে টেন্টেটিভ তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দিতে হবে ওখানে, এবং কলেজের চার্ট আমি তৈরি করতে বলেছি, এবং সেই চার্ট কলেজ মিলিয়ে নেবে তোমরা যেটা দেবে। ধরো তোমার 2000 টাকা বা 3000 টাকা খরচা, কেউ কেউ 6000 টাকা দেখে, সেক্ষেত্রে কলেজ সেটা ধরে নেবে যে না এটা ভুল দেখিয়েছে। ওকে, অর্থাৎ তুমি যেটা বলতে চাইছো যে তুমি কামিং কোর্সের জন্য অ্যাপ্লাই করবে, এই কোর্সে যত টাকা লাগবে সেটার জন্য অ্যাপ্লাই করবে, সেটা একটা টেন্টেটিভ টাকা আছে, সে টাকাটা দিয়ে দিলেই বাকি টাকাটা, অর্থাৎ সেই টাকাটা যোগ করে আমাদের ক্যালকুলেশন করে টেন্টেটিভ দেখে নেওয়া হবে এত টাকা। তারপর যখন ওটা ওই সময়টা সেই সময়েতে ওখান থেকে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কলেজ অ্যাকাউন্টে জমা করে দেবে, যদি তুমি অ্যাপ্লাই করে থাকো। আচ্ছা স্যার, স্যার আমি এখন অ্যাপ্লাই করলাম না, কিন্তু আমার রেজিস্ট্রেশনটা করা রইলো। যখন সেই দরকার তুমি অ্যাপ্লাই করবে। দাঁড়িয়ে আমি পরবর্তীকালে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট 4th সেমে পড়ছি, তো আমার হুম দুটো সেম আছে, তারপর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে। তো হুম সেই ক্ষেত্রে আমি যখন পরবর্তীকালে এমএ বা তারপর হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যাব, তখন যদি আমি অ্যাপ্লাই করি তখন আমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কি, নাকি এডিট করে আমি শুধু ইনস্টিটিউশনের ডকুমেন্ট বা এগুলো চেঞ্জ করে দেবো? দেখো, এটা এখন পর্যন্ত যে সিস্টেম আছে রেজিস্ট্রেশন তোমার একবারই হবে, এবং কিন্তু তুমি যখন এই কলেজে পড়ছো সেই রিলেটেড ব্যাপারটা হচ্ছে পরে যখন তুমি আবার নতুন করে কোর্সের জায়গাতে যাবে, সেখানে আবার নতুন করে তোমাকে সবকিছু ডকুমেন্ট আপলোড করে তোমাকে ভেরিফাই করাতে হবে। আচ্ছা, মানে নতুন যে কলেজে যাব সেখান থেকে আর কি এবারে ভেরিফাই করতে হবে? না, অবশ্যই, অর্থাৎ যে ইনস্টিটিউশনে তুমি যখন, যার জন্য, যে ইনস্টিটিউশনে পড়ার জন্য তুমি লোন নিচ্ছ, সেই ইনস্টিটিউশন কিন্তু সেটা ভেরিফাই। হ্যাঁ, তারা আচ্ছা তো স্যার। ভেরিফাই করবেই, কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটাকে আবার নতুন করে করতে হবে। এখন একটা জায়গায় যদিও ওরা একটা ডকুমেন্টেশনের জায়গাতে বলছে যে, আমি জাস্ট হোল্ড করো, আমি ডকুমেন্টটা খুলে তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। একটা জায়গায় কিন্তু ওরা পরিষ্কার বলছে, জাস্ট 1 মিনিট। ওকে, আমি ওদের ল্যাঙ্গুয়েজটা একটু বলে দিচ্ছি। ওদের যে এখানে পরিষ্কার দেখবে কন্ডিশনস গুলো দেওয়া আছে, তার মধ্যে ওই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করছি। বলছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড or loan cannot be applied for future courses. Admission receipt is to be uploaded while applying. For example, if a student is presently studying in class 12 and also he proposes to study management in future, he cannot apply for loan considering course fee of management courses. সেটা তুমি অর্থাৎ তুমি এইচএস পড়তে পড়তে ম্যানেজমেন্টের কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো না, কোর্সের লোনের জন্য অ্যাপ্লাই করতে পারো না। At present he has to apply for loan considering his course of fees 12 only. তুমি গ্র্যাজুয়েশনে পড়ছো, গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করছো, তোমার কোশ্চেনের উত্তর আমি যাচ্ছি। The future course he has to apply for new credit card after admission to that particular course. অর্থাৎ তুমি যখন বলছো ফিউচার কোর্স, হি হ্যাজ টু অ্যাপ্লাই ফর এ নিউ ক্রেডিট কার্ড আফটার অ্যাডমিশন টু দ্যাট পার্টিকুলার কোর্স, অর্থাৎ নিউ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। The students cannot apply for credit card loan considering the course fee, এটা দরকার নেই। Cannot be applied course admission future running। হ্যাঁ, তার মানে তোমার রেজিস্ট্রেশন পসিবলি একবারই করতে হবে, রেজিস্ট্রেশন একটাই হবে, আবার পরে যখন হবে সেখানে আবার সেই ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন হবে। ওকে স্যার, হুম, বুঝতে পেরেছি। আর কারো কিছু জিজ্ঞাসা আছে?
না হলে আমরা বন্ধ করব। মোটামুটি অনেকক্ষণ হলো আলোচনাটা, এরপর আমরা স্টপ করবো এটাকে। আচ্ছা স্যার, কলেজের ক্ষেত্রে ভেরিফাই করার জন্য কি কি ডকুমেন্ট কলেজকে দিতে হচ্ছে? না আমাদেরকে তো সেগুলো আপনাদের জমা দিতে হবে তো? তোমরা ওইখানে যে ডকুমেন্ট গুলো বলেছি ওইগুলো তোমরা আগে আপলোড করবে, তারপর কলেজ থেকে ফোন করে নেওয়া হবে এবং আমি ফোন করব, অথবা জয়তিদি আছেন জয়তিদি ফোন করবে। ফোন করে আবার বলছি, আমাদের মধ্যে ভেরিফিকেশন করলে আমি অথবা জয়তী ম্যাডাম এই দুজন ছাড়া কিন্তু অন্য কেউ ফোন তোমাদের করবে না। ওকে? বাহ্যিক ফ্রড কলে তোমরা বিশ্বাস করবে না, কোনো ব্যাংক থেকে বলছে বলছি সে বলছে, এগুলো খুব কসাস থেকো। এখানে আমরা যেটা ডকুমেন্ট নেব সেটা হলো তোমার লেটেস্ট যে অ্যাডমিশন তুমি নিয়েছো বা ফিজ সাবমিট করেছো, অথবা যদি আই কার্ড থেকে থাকে, যারা সেকেন্ড সেম তাদের এখন আই কার্ড নেই, বা যারা তার বাইরে আছে ফোর্থ সেম তাদের কিন্তু আই কার্ড আছে, সেই আই কার্ড সাবমিট করতে হবে। অর্থাৎ সেখানে আমরা যেটা চেয়ে নেব যে ধরে নাও তুমি কেউ এখন সেকেন্ড সেম, তাহলে এর আগে সে ফার্স্ট সেমে পরীক্ষা দিয়েছে, তাহলে ফার্স্ট সেমে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় তাকে যে অ্যামাউন্ট পে করতে হচ্ছে, সেই অ্যামাউন্টটার তো একটা ডকুমেন্ট আছে। কলেজে যে কোর্স সাবমিট করেছে বা ফিস পে করেছে তার একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট। আবার যে ফোর্থ সেমে আছে তার থার্ড সেমের ফর্ম ফিল আপের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাকে সাবমিট করবে, ওটা আমরা চেয়ে নেব। অথবা যেহেতু ফার্স্ট সেম আর সেকেন্ড সেম এদের এখনো আই কার্ড দেওয়া হয়নি, তাই এদের আই কার্ড আমরা পাবো না, কিন্তু থার্ড সেম অনওয়ার্ডস আমরা তো আই কার্ড পাবো, আই কার্ড দিলেও আমরা চেক করবো, তোমার স্ট্যাটাস আমরা পেয়ে যাবো। রাইট? স্যার আপনি আমাকে ফোন করেছিলেন ডকুমেন্টসের জন্য, আমি ডকুমেন্টসগুলো আপনাকে পাঠিয়ে দিয়েছি। এর স্ট্যাটাসটা কিরকম কি জানতে পারি, কতদিনের মধ্যে? না আমি এখন না, সেটা ইমিডিয়েট আমি আজকে সব ফরওয়ার্ড করে দেবো। যেগুলো ভেরিফিকেশনের জন্য আমি করেছিলাম, ভেরিফিকেশন আমি রিপোর্ট পেয়ে গেছি, and that I will be, আমি সেটা পাঠিয়ে দেব, বাট ইন্টারনাল রিপোর্ট আমি দিতে পারবো। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি মনে করি তোমাদের আর সেরকম কিছু জিজ্ঞাসা নেই বা থাকার কথা নয়। জয়তিদি? হ্যাঁ হ্যাঁ। কিছু বলবেন? আমার কিছু আর বাদ রয়ে গেল বা কিছু সেরকম কিছু যদি আপনার অ্যাডিশনাল অল্টারেশন থেকে থাকে? না ঠিকই আছে। আবার বলছি, জয়তী ম্যাডাম আছেন, হ্যাঁ জয়তী ম্যাডাম আছেন, জয়তী ম্যাডাম আছেন এবং আমি এই দুজন এই দায়িত্বে আছি। আমরা যদি ইনস্টিটিউশন থেকে নক করি ফর ইউর ভেরিফিকেশন, আমরাই নক করব, নাকি জয়তিদি? একদম ক্লিয়ার করে দিচ্ছি, আমরাই নক করব। কোনো ফ্রড কলে কিন্তু হাত দেবে না, পরে বলবে এটা এরকম হয়ে গেল সে হয়ে গেল, এটা কিন্তু বি কেয়ারফুল। এটা চারদিকে চলছে। আর ফর্ম ফিল আপ করতে গিয়েও অরিজিনাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অরিজিনাল সাইট, সেই সাইটে গিয়ে করবে। এটার নামেও ডুপ্লিকেট কিন্তু বেরিয়ে গেছে, আমি গতকালই ওয়াচ করেছি। এটার নাম দিয়েও অনেক অ্যাপ্লিকেশনের জায়গা খুলে যাচ্ছে, যেগুলো কিন্তু অথেন্টিক নয়। এক্স্যাক্টলি আমি যে জন্য বলবো বি কেয়ারফুল। ওকে, আজ তাহলে এখানে রাখা যাক নাকি? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ।